আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে। ট্রাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোয় মিশর। গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না বললেন তথ্যমন্ত্রী। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকরে আইনি সংস্কারের উদ্যোগ, অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাটর্নি জেনারেল। এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রুহুল কবির রিজভীর। সীমান্ত পাহারায় বিজিবির পাশে থাকবে সাধারণ মানুষ, বললেন বিরোধী দলীয় নেতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। কঠিন এক লড়াই অতিরিক্ত সময়ের গোলে নবাগত কেপ ভার্দেকে 3-2 ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের সর্বোচ্চ 30 ম্যাচ খেলার রেকর্ডের দিনে মহাতারকা লিওনেল মেসিকে দারুণ এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় আফ্রিকার দলটি। অবশেষে সেই লড়াইয়ে জয়ী হয়ে শেষ ষোলোয় পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। দর্শক, আর্জেন্টিনার জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এখন উৎসবমুখর। সেখানে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শান্ত, সেখানকার সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানান। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচের পর অবশেষে কিন্তু আর্জেন্টিনা জয় পেয়েছে। আমরা দেখেছি রাতভর থেকে মধ্যরাত থেকে কিন্তু টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু জার্সি পরে কিন্তু তাদের দলকে এই ভাইটাল একটি গেমে সমর্থন করতে এসেছে। বর্তমানে দেখছেন দর্শকরা কিন্তু যারা আছে তারা কিন্তু উদযাপন করছেন নাচ গানের মাধ্যমে। তারা কিন্তু বিভিন্ন পতাকা মিছিলের মাধ্যমে কিন্তু তারা তাদের যে এই জয়টি রাউন্ড অফ 16-এ ওঠার যে জয়টি সেটিতে কিন্তু তারা উদযাপন করছেন। টিএসসি প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখেছি রাত হওয়ার সাথে সাথেই কিন্তু 12টা-1টার দিকে এখানে দর্শকরা আসতে শুরু করছে বড় পর্দায় খেলা দেখার জন্য। আমরা খেলার মধ্যে দেখেছি আর্জেন্টিনা গোলটা দেওয়া শুরু করলেও একের পর এক কিন্তু গোল কেপ ভার্দে শোধ করতে শুরু করে। তার ফলেই কিন্তু ম্যাচটা আসলে টান টান উত্তেজনায় রূপ নেয়। এরপর কিন্তু অবশেষে এক্সট্রা টাইমে আর্জেন্টিনা জয়লাভ করেন এবং ভক্তদের উল্লাস, তারা কিন্তু বেশ সংখ্যায় ছিল জয়টা নিয়ে। এবার সেই সংখ্যা থেকে বেরিয়ে তারা এবার রাউন্ড অফ 16-এর উল্লাস করছেন। তারা আশা করছেন এবার ধারাবাহিকভাবে আর্জেন্টিনা এবারও কাপ নেবেন। আসলে আপনাকে জানতে চাই কেমন? অসাধারণ অসাধারণ। এই খেলা যে এত ভয়ঙ্কর হইব এটা মাইন্ডে কখনো ছিল না। আজকের জয় আগামী ফাইনাল খেলাটা করা হয়েছে। ফাইনাল খেলাটা এত উত্তেজনা হবে না। আজকে যে কটা আজকে আর্জেন্টিনা বুঝা গেছে যে খেলা কত প্রকার ও কি। আমাদের আজকে এটা অনেক কষ্টের জয়। এই জয় হাসি ফোটে না। এখন শ্বাসটা ভালো চলে, শ্বাস দম বন্ধ হয়ে যেতেছিল। যেমনটা শুনলেন আসলে ভক্তরা কিন্তু আসলে দর্শকরা বেশ আতঙ্কিত ছিল আসলে এই ম্যাচটা নিয়ে। আমরা আরেকজন ভক্তের সাথে কথা বলেছি। আসলে কেমন লাগছে? আসলে 2022 সালে আমরা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই আমেজটাই এখন লাগছে। এত হার্ড হবে খেলাটা। আসলে কেপ ভার্দে কিছু ব্রাজিল সমর্থকরা বলেছিল তারা জাপানের সাথে খেলছে অনেক হার্ড টিমের সাথে, কিন্তু কেপ ভার্দের সাথে অনায়াসে জিতে যাবে। আমরা সেটা এক্সপেক্ট করেছিলাম যে 90 মিনিটের খেলা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু যে লাস্ট মিনিটে যে খেলাটা পরিবর্তন, আমরা পুরো রাত জাগন ছিলাম এই খেলা দেখার জন্য। একটু পরে ডিউটি আছে ভাই। মানে এত পরিশ্রম করে ওয়ার্ল্ড কাপের আমেজটা যেন নষ্ট না হয়। ব্রাজিল যেমনটা শুনলেন আসলে ভক্তরা কিন্তু বেশ উচ্ছ্বাসিত, তারা বেশ খুশি আসলে এই জয়টার পর। আসলে এখন তারা তাদের লক্ষ্য রাউন্ড অফ 16-এ যাতে আর্জেন্টিনা ভালো করে, এটা কিন্তু তাদের প্রত্যাশা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনো মিছিলের পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন পটকা ফুটাচ্ছেন এবং আনন্দ উদযাপন করছেন গান বাজনার মাধ্যমে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে দুর্দান্ত ফর্মে থাকা লাতিন আমেরিকান পরাশক্তি কলম্বিয়ার বিপক্ষে লড়বে আফ্রিকান ব্ল্যাক স্টার ঘানা। কানসাস সিটিতে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7:30টায়। ব্রাজিল জাপান ফুটবল ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করে খুন হন আদাবরের বিএনপি নেতা আবুল বাশার। ঘটনার ধামাচাপা দিতে ঢাকা ছাড়ে আসামিরা। ময়মনসিংহ থেকে
তাদের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবির প্রধান জানান, এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি বাড়ানো হচ্ছে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে। এদিকে জামায়াত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে একজন সহকারী পুলিশ সুপারকে গ্রেফতার করেছে ডিবি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আবেগে টইটুম্বুর বাংলাদেশের দর্শকরা। কখনো কখনো আবেগে বিবেক হারাচ্ছেন অনেকেই। এ যেমন আদাবরে খুনের ঘটনা। ব্রাজিল জাপান ম্যাচের সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি হয়। সালিশে বসেও সমাধান না হয় নবোদয় হাউজিংয়ের 4 রাস্তার মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় সেখানকার বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে। আহত হন আরও একজন। আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ময়মনসিংহ থেকে তাদের 4 জনকে গ্রেফতার করা হয়। খুনের কথা স্বীকার করে তারা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার মারা যান। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁ বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর আশপাশে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিন টানে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই পুলিশ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে জামাত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। টেলর হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। অপরাধ করলে পুলিশও ছাড় পাবে না বলে জানান তিনি। উনি জেল হাজতে আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাইবার সিকিউরিটি অ্যাক্টের সময়োপযোগী ও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় তিনি কথা বলেন। সমাজের আয়না হিসেবে গণমাধ্যম নিখুঁত না হলে রাষ্ট্র সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব দেখা যেতে পারে বলেও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মুশফিকুর রহমানের রিপোর্ট। ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও এদেশে সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। একই অনুষ্ঠানে এআই এর যুগে তথ্য সন্ত্রাস মোকাবেলায় পুরনো আইনকে যুগ উপযোগী করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল। সেকেলে এটাকে আপডেট করতে হবে। এ সময় আদালতের বিচার কার্য মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সুযোগ রাখার দাবি জানান আইনজীবী ও সাংবাদিকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি একথা বলেন। ভালো কাজের প্রশংসার পাশাপাশি যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজার চুনিহারি পশ্চিম পাড়ায় স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন তিনি। শুধু স্ট্রাকচার তৈরি হলে তো হবে না, মানুষগুলোকে তৈরি করতে হবে। আমরা যেন সঠিক নেতৃত্ব সেখানে পাই, তাদের সঠিকভাবে নতুন উপজেলাগুলোকে গড়ে তোলার ব্যাপারে কাজ করেন, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ কোনো ব্যক্তি হিসেবে বা কারণ চিন্তা করবেন না, যেখানে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করবেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে একটু বাহবা দেবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালির মাঝে বিভেদ তৈরি করা যায় না। আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুরার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনী অঙ্গীকার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, জনগণের কষ্ট লাঘবেই জনবান্ধব বাজেট পাস করা হয়েছে। ৫ই আগস্টে একসাথে দাঁড়িয়েছি, সেদিন কি শুধু মুসলমান গুলি খেয়েছে, সেদিন হিন্দুও গুলি খেয়েছে, খ্রিস্টানও গুলি খেয়েছে। আমাদের এই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা কেউ ভাঙতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একসাথে কাজ করে যাব, একসাথে লড়াই করব, একসাথে বিনির্মাণ করব, একসাথে সৃষ্টি করব, আক্রমণ আসলে একসাথে প্রতিরোধ করব। সার্বভৌমত্বের প্রশ্নে ১ ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। নেত্রকোনার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছে, বিরোধী দলীয় এমপিরা তা পাচ্ছেন না। এমন বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংসদ সদস্য মাসুম মোস্তফা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং নেত্রকোনার স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন। আমাদের যে 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে হবে, এই জায়গায় আমাদের বিজেপির পাশাপাশি আমরা সবাই বিজেপি হয়ে আমরা ওখানে দাঁড়াই যাব। কিন্তু এটা দুঃখজনক, তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ, বন্ধু দেশকে মানুষ এরকম মানে বিব্রত করবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত 2026-2028 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিএফডিসির প্রাঙ্গণে সকাল 9:30 থেকে ভোট শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ ছিল। নির্বাচনে 2টি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছে রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা, শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এই প্যানেলে সহসভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান নির্বাচন করছেন। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদক মুক্ত ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বুলবুল ললিতকলা একাডেমির 6ষ্ঠ যুগপূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের বৈচিত্র্যের মধ্যে রয়েছে ঐক্যের শক্তি। লোকজ সংস্কৃতি, লালন গীতি, ভাটিয়ালি এবং কৃষকের সংস্কৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে জাতির পরিচয় তুলে ধরতে হবে। সরকার এবছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। তবে কেবল সরকারি উদ্যোগ নয়, বেসরকারি পর্যায়েও নজরুল চর্চা আরও বিস্তৃত করতে হবে বলেও মনে করেন মন্ত্রী। আমরা গণসংগীতকে উৎসাহ দিতে চাই। আজকে আমাদের এই সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনা
মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, কারণ আমরা সাংস্কৃতিক আন্দোলন এখন গড়ে তুলতে হবে। কারণ এই সমাজে মাদক দ্রব্য ছেয়ে গেছে, ভয়াবহ মাদকের মানে সবল। আবারও আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন রাষ্ট্রীয় আয়োজন। তেহরান বলছে কয়েকদিনের এই শোকানুষ্ঠানে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। শুধু ইরান নয়, কর্মসূচি ছড়িয়ে পড়বে ইরাকের কয়েকটি শহরেও। আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অংশ নিতে পারেন শতাধিক দেশের প্রতিনিধি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে ঘিরে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানি সরকার মনে করছে কয়েকদিনের এই কর্মসূচিতে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। শুক্রবার ভোরে দেশটির সবচেয়ে বড় জুম্মার নামাজের স্থান তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের প্রধান নামাজ কক্ষে রাখা হয় খামেনি এবং তার সঙ্গে নিহত অন্যদের মরদেহ। সেখানে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার ও রোববার এখানেই শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ। সোমবার রাজধানী তেহরানের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। এরপর মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কুমে। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। ইরানি কর্মকর্তারা বলছেন এই শোকানুষ্ঠানে চীন, রাশিয়া সহ প্রায় 100টি দেশের প্রতিনিধি দল অংশ নিতে পারে। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ একটি প্রতিনিধি দল তেহরান পৌঁছেছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে সমর্থন জানিয়েছে এমন ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। নজিরবিহীন এই আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরানে মোতায়েন করা হয়েছে প্রায় 2500 অ্যাম্বুলেন্স, 21টি হেলিকপ্টার, 100টি ড্রোন এবং হাজার খানেক উদ্ধারকর্মী। জরুরি অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে 20,000 শ্রেণীকক্ষ এবং 20টিরও বেশি হাসপাতাল। জাহিদুল আলম, এটিএন বাংলা। তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক আনন্দ মিছিলে তিনি একথা বলেন। রাকিব জানান, বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর হ্রাস, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালু সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিলের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তার সরকারের প্রথম বাজেটে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর হ্রাস করেছেন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চ শিক্ষা সুযোগ নিশ্চিত করেছেন এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করেছেন। এবার খেলার খবর। জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে মিস্টার ঢাকার শরীর গঠন প্রতিযোগিতা। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে 2 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটদের নিবন্ধন এবং উচ্চতা ও ওজন যাচাই, প্রি জাজিং এবং মেন্স ফিজিক ও মাস্টার্স ক্যাটাগরিতে শীর্ষ 6 জন প্রতিযোগীদের ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। ফাইনালে তারা ম্যান্ডেটরি ও ইন্ডিভিজুয়াল পোজিং উপস্থাপন করবেন।
এবং বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শেষ হল মিশর। গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না বললেন তথ্যমন্ত্রী। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকরে আইনি সংস্কারের উদ্যোগ, অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাটর্নি জেনারেলের। এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রুহুল কবির রিজভীর। সীমান্ত পাহারায় বিজিবির পাশে থাকবে সাধারণ মানুষ বললেন বিরোধী দলীয় নেতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN Bangla News।